আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ওয়ার্ড প্রোগ্রামে কাজ করবে এবং খুব শর্ট সময়ে আপনি ওয়ার্ড প্রোগ্রামের বস হয়ে যাবেন। সম্পূর্ণ ওয়ার্ড প্রোগ্রামটা শেষ করতে পারবেন খুব সামান্য সময়, অর্থাৎ প্রায় 30 থেকে 40 মিনিটের ভিতরে। আর আমি এটা একদম নতুন যারা ওয়ার্ড প্রোগ্রাম শিখবেন বা মাইক্রোসফট ওয়ার্ড শিখবেন তাদের জন্য এই ভিডিওটা। যারা পুরাতন তারা অনুগ্রহ করে একটু ভিডিওটা স্কিপ করে চলে যান। যারা নতুন তারা ধৈর্য ধরে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আমাদের করা। সো যারা নতুন তারা দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ডটা আমি কিভাবে ওপেন করবো। সাধারণত আমরা যারা গভর্নমেন্ট জবের ভাইবা দিতে যাই বা পরীক্ষা দিতে গেছে যে আমাদের ডেস্কটপে একটা ফাইল ওপেন করতে বলে, তো আমরা বেশিরভাগ লোকই পারি না। তো সেটা আমি একটু দেখাই। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে নিউ থেকে আপনার এখান থেকে একটু নিচে আসলে আপনি ওয়ার্ড, এক্সেল সব এখানে দেখতে পারবেন, পাওয়ার পয়েন্ট। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আমি ওপেন করবো। তো আমি লিখলাম ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট লিখলাম। আমি এটা ক্লিক করলাম, দেন আমি এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। এইটা হচ্ছে একটা নিয়ম, এভাবে আপনি ওপেন করতে পারবেন। আমি এভাবে একটা নিজের নামে একটা ফোল্ডার খুললাম স্ক্রিনে। আমি ফোল্ডারটাকে ধরে এখানে রাখতে পারি, আবার চাইলে উপরে রাখতে পারি, চাইলে আমি রাইট বাটন ক্লিক করে ডিলিটও করে দিতে পারি। তো আমি এটা কাজ করতেছি, এটা কোনো ডিলিট করবো না, তাই না? তো এইভাবে আমরা ওপেন করতে পারি। আর একটা ভাবে ওপেন করা যায়, এখানে যে এই যে আমাদের যে করা থাকে, পিন করা থাকে, এখান থেকেও ক্লিক দিলে মাউসের লেফট বাটন এটা ওপেন করা যাবে। আর লিগালি যে নিয়মটা যে ওয়ার্ডটা আমরা ওপেন করবো কি, এটা হচ্ছে স্টার্ট। এটা আপনি পয়েন্টটা ধরলে এখানে স্টার্ট লেখা আসবে। তো স্টার্ট মানে শুরু করা বা আরম্ভ করা। আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে একটু মাউসটা স্ক্রল করে নিচে যে আমরা ওয়ার্ডটা যে এক্সেল যেভাবে আছে এভাবে ওয়ার্ড আছে শুরু করতে পারি। সেখান থেকেও সেভাবে খুঁজতে গেলে আমাদের অনেক সময় লাগবে, আমরা জাস্ট এখানে লিখতে পারি এমএস ওয়ার্ড। এই আমি এমএস ওয়ার্ড লিখেছি, ওয়ার্ড চলে আসছে। তো লিগালি নিয়ম হচ্ছে এখান থেকে ওপেন করো। এখান থেকে দেখেন আপনি অনেকগুলা ফরম্যাট এখানে পেয়ে যাচ্ছেন, এখানে ব্ল্যাঙ্ক পাচ্ছেন, এখানে মোর টেমপ্লেট পাচ্ছেন। সেখান থেকেও আপনি মোর টেমপ্লেট থেকে বিভিন্ন টেমপ্লেট ওপেন করে এখান থেকে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, একটা ওয়ার্ড ফরম্যাট নিয়ে, ঠিক আছে। আর যদি মনে করেন না আমি ব্ল্যাঙ্কটা নিয়ে কাজ করবো, তাহলে এখান থেকে ব্ল্যাঙ্কটা নিয়েও কাজ করতে পারবেন। এই যে তাহলে দেখেন এখানে অলরেডি দুইটা পেজ ওপেন। আমি এখন একটা ওপেন করলাম, আর কিছুক্ষণ আগে একটা ওপেন হয়েছিল যেটার নাম দিয়েছিলাম আমি ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে। এই যে ওয়ার্ড ডকুমেন্ট প্রথমটা, তারপরেরটা হচ্ছে এই যেটা, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা কেটে দিতে পারি এখান থেকে, যেহেতু দুইটা আমাদের দরকার না, একটাই দরকার। তো আমাদের একটা থেকে গেল ওয়ার্ড ডকুমেন্ট, ওকে। সো আমরা এখান থেকে তাহলে দুইভাবে যে ওপেন করার নিয়ম ওয়ার্ড, সেটা কিন্তু আমরা করে ফেললাম। আর একটা হচ্ছে পিন করে এখান থেকে ওপেন করা। এই যে তিনভাবে নিয়ম আছে, তিনটা ভাবে কিন্তু আমরা শিখে ফেললাম। এখন আমরা হচ্ছে টাইটেল বার, এরপরে এগুলো হচ্ছে টুলস বার, এই যে ফাইল, তারপরে এই যে হোম, তারপরে এই যে ইনসার্ট, তারপরে এই যে ডিজাইন, তারপরে এই যে লেআউট, তারপরে এই যে রেফারেন্সনেস, তারপরে মেইলিং, তারপর রিভিউ, তারপরে ভিউ, তারপরে অ্যাডিন্স, তারপরে হেল্প। এগুলো সবগুলো মেনু বার, সরি এগুলো সবগুলো হচ্ছে টুলস বার। ফাইল, হোম, হোমের ভিতর দেখেন আবার অনেকগুলো কাজ আছে, ফাইলের ভিতর অনেকগুলো কাজ আছে, ইনসার্টের ভিতর অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যেগুলো আপনি যদি এগুলা হোম ট্যাব বলেন তাও হবে, ইনসার্ট ট্যাব বলেন তাও হবে, ডিজাইন ট্যাব বলেন তাও হবে, লেআউট ট্যাব বলেন তাও হবে। আবার এগুলোর নাম হচ্ছে লিগালি হচ্ছে টুল বার। এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে টুলস বার। আর এই যে চিহ্নগুলো এইগুলো দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এইগুলো ছাড়া এগুলোর নাম হচ্ছে মেনু বার। এই যে এটা হচ্ছে পেস্ট মেনু, এটা কাট মেনু, এটা কপি মেনু, হ্যাঁ, এরকম প্রত্যেকটা এখানে আছে। এটা বোল্ড, এটা ইটালিক, এটা আন্ডারলাইন, এটা ফন্ট সাইজ, সরি এটা ফন্ট, আর এটা ফন্ট সাইজ। এগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এগুলো প্রত্যেকটা এরকম ফন্ট আপনি বাড়াইতে পারবেন, তারপরে কমাইতে পারবেন, হ্যাঁ। এগুলো ইয়ে করতে পারবেন, কালার দিতে পারবেন, ফন্ট কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এরপর ফন্টটার আপনি নাম্বারিং করতে পারবেন, বুলেট দিতে পারবেন। এরপর হচ্ছে লেফট অ্যালিগমেন্ট করতে পারবেন, সেন্টার অ্যালিগমেন্ট করতে পারবেন। প্রত্যেকটা এরকম এখান থেকে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কোন ফন্টের স্টাইল ব্যবহার করবেন, কোন স্টাইলটা সেখানে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার পছন্দ মতো এখানে নিতে পারবেন স্টাইল, ঠিক আছে। এটা আর কি। তো আমরা এখন এই স্টাইল পছন্দ করতেছি। এরপর এডিটিং এর ভিতরে অনেকগুলো অপশন আছে, ফাইন্ড খুঁজতে পারবেন, কোনো ওয়ার্ড রিপ্লেসমেন্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, এডিটিং করতে পারবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে রুলার বার, এই যে, ঠিক আছে। এই যে রুলার ধরে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন, এই যে চাইলে আবার এখান থেকে বড় করে দিতে পারবেন, ঠিক আছে। এভাবে
এখান থেকে আপনি এটাকে ধরে একটু বড় করতে পারবেন, একটু ছোট করতে পারবেন, ঠিক আছে, এভাবে করা যায় এটা, ঠিক আছে। আর এখান থেকে আমরা লিখবো কতটুকু বর্ডার নিয়েছি, এটা মেবি নর্মাল বর্ডার আছে, আমরা চেক করে দেখাবো। আর এটা হচ্ছে একটা বার, এই বারটা ধরে আপনি পেজটা নিচের দিকে যেতে পারবেন, পেজটা উপরের দিকে যেতে পারবেন, মাউসটা স্ক্রল করে সেটা আপনি উপর নিচে যেতে পারবেন। আর এই যে নিচে একটা বার আছে, এই বারটা হচ্ছে এখান থেকে আপনি জুমটা কন্ট্রোল করতে পারবেন। এই যে জুমটা সাধারণত 100 হচ্ছে, এই যে এখান থেকে প্লাস আইকন মানে জুম ইন, এই যে 100 মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই যে মাইনাস আইকন মানে জুম আউট, ঠিক আছে, এই যে জুম আউট, ঠিক আছে। এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে এই যে এখান থেকে আপনি করতে পারবেন, যে এখানে আপনি কিভাবে এটা করবেন, জুম ইন জুম আউট করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকেও দেখতে পাচ্ছেন। এই যে জুমটা কত পার্সেন্ট কি করবেন, ঠিক আছে। আবার এখান থেকে ডাইরেক্টলি করতে পারবেন, আবার এখান থেকে ভিউর ভিতর যে আপনি জুমটা কন্ট্রোল করতে পারবেন। এই যে ঠিক আছে, 200 অথবা 100 অথবা যেটা আপনি যদি 100% দেন অথবা 75% দেন 75%, এখানে আপনি লিখেও দিতে পারবেন যে 500 করবেন জুম, সেটা আপনি দিতে পারবেন, যে 500 হয়ে গেল, ঠিক আছে, বিশাল হয়ে গেছে। এখান থেকে আপনি 100 করে দিলেন, এখন বাস হয়ে গেল, ঠিক আছে। আর এরপরে হচ্ছে এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার, আপলোড স্ট্যাটাস, এই যে আপলোড স্ট্যাটাস, ঠিক আছে, এই বারটার নাম হচ্ছে আপলোড স্ট্যাটাস বার। আর নিচে যে বারটা একদম নিচে, এই বারটার নাম হচ্ছে টাস্ক বার, এই বারটার নাম হচ্ছে টাস্ক বার, ঠিক আছে, বা কেউ কেউ স্টার্ট বারও বলে থাকে, যেহেতু এটা স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন এখানে দেওয়া আছে। এই টাস্ক বারটা অনেক সময় আমরা মুভ করতে পারি না, এটা হচ্ছে এখান থেকে এটা লক করা থাকে। এই যে লকটা আমি খুলে দিলাম, এই যে এরকম ছিল লকটা, এমন এই যে লক করা, তো লকটা আমি যখন খুলে দেবো তখন এটা একটু ওপর নিচে করা যাবে, যে আরো চিহ্নটা আসবে, ঠিক আছে, এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এই যে এখন কিন্তু আমরা অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি, এই যে আমরা স্টার্ট বার বা টাস্ক বারটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা চাইলে লেফট সাইডে মুভ করতে পারবো, অর্থাৎ এখান থেকে এখানে মুভ করতে পারবো, এই যে এখানে আমরা কাজ করতে পারবো সেম কাজগুলো, ঠিক আছে, এই যে ঠিক আছে। আবার আমরা চাইলে এটাকে টপে নিয়ে আসতে পারবো, এই যে উপরে নিয়ে মুভ করতে পারবো, এই যে ঠিক আছে। আবার আমরা চাইলে এটা রাইট সাইডে মুভ করতে পারবো, আবার চাইলে নিচে রেখে দিতে পারবো, নিচে রেখে দিয়ে এখানে লক করে দিব, তাহলে আর কোথাও মুভ করবে না, ঠিক আছে। এখন কিন্তু এটা যে অ্যারো চিহ্ন এটা কিন্তু আসবে না। আশা করি বুঝতে পারছেন। এখন ইন্টারফেসটার সঙ্গে আমরা পরিচয় হয়ে নিলাম, এখন হচ্ছে আমরা কাজ শুরু করব। তো আমরা যদি হোম থেকে কাজ শুরু করি, যেমন কোনো একটা সেন্টেন্স আমি লিখলাম, যেমন সাকসেস ট্রেনিং সেন্টার লিখলাম, এখানে এই বানানটা হবে বড় হতে দিয়ে দিলাম, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা মানে কম্পিউটারটাকে নির্দেশ দেওয়া। আপনি যতক্ষণ সিলেক্ট না করবেন ততক্ষণ কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না যে তাকে আপনি কি করতে বলতেছেন। সাধারণত আমি কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট ধরে একটু বড় করলাম, ঠিক আছে। তো যদি একটু বড় করি, এখান থেকে এইভাবে বড় করা যায় কিবোর্ড থেকে। আর এখান থেকে এই যে 23 সাইজ আছে, এটা থেকে যদি আমি 24 করি 24 করতে পারবো। আমি 25 করলে এখানে দেখেন 25 নাই, তো আমি এখানে 25 লিখে দিতে পারবো, 25, ঠিক আছে, 25 লিখে দিলাম, এটা সাইজ 25 হয়ে গেল। আবার আমি যদি মনে করি না অফিসিয়াল যে ফন্টগুলো বেশি চলে, যেমন 12 থেকে 14 ভিতরে 11, 12, 13, 14, এই 13, 14 বেশি চলে, তো এখানে 13 নেই, তাহলে আমি 13 লিখে দিলাম, আমার 13 হয়ে গেল, ঠিক আছে। এরকম ছোট বড় আপনি করতে পারবেন, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর আপনি চাইলে একটু বড় করে দেখতে চাইলে দেখতে পারবেন, কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। এই যে তাহলে আমি একটা কিছু লিখলাম, সেটাকে ছোট করব বড় করব, এটা কিন্তু করতে পারবো। এটা হচ্ছে আমরা হোম থেকে করতেছি, হোম থেকে এই ফন্টটা আমরা এটা দিলাম। এরপর একটা ক্যালিগ্রাফি আছে, আমি যদি টাইম নিউ রোমান দিতে চাই তাহলে টাইম নিউ রোমান ফন্টে চলে আসলাম। এটা হচ্ছে অফিসিয়াল ফন্ট এবং বেস্ট একটা ফন্ট। এখান থেকে এটা যদি আপনি করেন, এটা হচ্ছে বোল্ড। বোল্ডটা আপনি কিভাবে করবেন, এটা বোল্ডটা করলে এই যে একটু ফন্টটা কালো হয়ে গেল, ঠিক আছে। সাইজটা আমি আর একটু ছোট করে দিই, তাহলে আমার এক লাইনে আসবে, তো আমি 24 করে দিলাম, ঠিক আছে। এই যে তাহলে এটা আমি বোল্ড করলাম। এখন যদি আমি ইটালিক করি তাহলে ইটালিক করলে বোল্ড হলো, ইটালিক হলো। এরপর আমি যদি আন্ডারলাইন করি তাহলে আন্ডারলাইন হলো, ইটালিকটা উঠাই দিলাম, এখন বোল্ড হলো আর আন্ডারলাইন হলো, ঠিক আছে, এটা আর কি। আর আমি যদি এখন বোল্ডটা উঠাই দিই তাহলে বোল্ডটা উঠে দিলে এরকম হালকা হয়ে যাবে ফন্টগুলো, আর বোল্ডটা থাকলে একটু মোটা হবে, আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে কিন্তু করা যাবে, ঠিক আছে। এই মোর আন্ডারলাইনটা গেলে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন। এখান থেকে যে মোর আন্ডারলাইন,
এখান থেকে গেলে আপনারা যে স্ট্রাইক দিলে ভিতর দিয়ে একটা লেখার ভিতর দিয়ে দাগ আসবে, আমি যদি এখন ওকে করি তাহলে দেখেন লেখার ভিতর দিয়ে দাগ চলে আসতেছে। এখন যদি আমি ডাবল স্ট্রাইক করি তাহলে ভিতর দিয়ে কিন্তু দুইটা দাগ চলে আসবে, যে দুইটা দাগ চলে আসছে এই যে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আবার আমরা যদি এখান থেকে ডাবল স্ট্রাইকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে কোনো দাগই থাকবে না। আমি যদি এখান থেকে সুপার স্কিপ করি তাহলে লেখাটা কিন্তু একটু অফর উঠে যাবে, ঠিক আছে। এখন কোনো দাগ থাকবে না, লেখাটা একটু উপরে উঠে গেছে। আবার যদি আমি এখান থেকে বলি সাবস্ক্রিপ্ট তাহলে কিন্তু লেখাটা নিচে নেমে যাবে এই যে এখানে, ঠিক আছে। সো আমি কোনোটা করতেছি না, এখানে ওকে করে দিচ্ছি। আমার বোল্ড আছে, ওকে। তারপরে হচ্ছে এগুলো সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপার স্ক্রিপ্ট, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এগুলো হচ্ছে এটা লেখার ভিতরে দেখালে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট, একটু সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্টে দেখালাম। এখন লেখার ভিতরে দেখালে আপনারা তো ভালো বুঝতে পারবেন না, তারপরও আমি একটু দেখাই দিই, হয়তো আপনাদের বুঝতে সমস্যা। এই যে আমি যদি এই টুটাকে আমি এখানে সাপোজ লিখলাম একটা লগ লিখলাম, সাপোজ লগ, ঠিক আছে। আমি লিখলাম এখানে লগ টু। আমি এখন টুটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে আমি যদি একে সুপার স্ক্রিপ্ট দিই তাহলে দেখেন এই যে লগের মাথায় টু উঠে গেল, ঠিক আছে। লগের মাথায় টু উঠে গেল, এটা হচ্ছে বিষয় এখানে। আর যদি আমি একে সাবস্ক্রিপ্ট দিই তাহলে দেখেন কেমন হয়, সাবস্ক্রিপ্ট দিলে নিচে চলে গেল এই যে। সাবস্ক্রিপ্ট সাধারণত এটাতে হয় না, এটা সুপার স্ক্রিপ্ট বেশিরভাগ দেখা যায়। আর আমরা যদি এখান থেকে নর্মাল প্রেস করি, প্রেস করার পরে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এন্টার প্রেস করে নিচে আসি, এই যেমন আমরা এটা লিখলাম। এখন দেখেন H2O, তাই না। এখান থেকে টুটা আমরা যদি সাবস্ক্রিপ্ট করি তাহলে দেখেন টুটা নিচে চলে যায়। এটা হচ্ছে পানির সংকেতে সাধারণত ব্যবহৃত হয়। তাহলে এগুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা যদি এখান থেকে এটা ক্লিক করি তাহলে দেখেন সাইজটা একটু বড় হচ্ছে, এখান থেকে এটা ক্লিক করলে সাইজটা একটু ছোট হবে, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখান থেকে যদি আমরা এটা ক্লিক করি তাহলে এটা যে ওয়ার্ডের যে স্টাইলগুলা, যে ওয়ার্ড আর্টগুলা, সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। এই যে আমাদের ওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখেন আপনারা এই যে এভাবে শ্যাডো দিতে চাইলে আমরা এখান থেকে শ্যাডো দিতে পারবো, ঠিক আছে। বিভিন্ন স্টাইল আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এখানে যতগুলো স্টাইল আছে, ঠিক আছে। এরপরে যদি আমরা মনে করি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব তাহলে কিন্তু আমরা সেটাতে দিতে পারবো। আবার আমরা যদি মনে করি এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ, যেমন আমি দিলাম ব্লু কালার, ডার্ক ব্লু, এই যে ব্লু দিলাম। আবার আমি যদি মনে করি না আমি ডার্ক ব্লু দেবো না, আমি অন্য একটা কালার দিব, তাহলে কিন্তু আমি সেটাও দিতে পারবো। তবে এটাকে অবশ্যই সিলেকশন করে নিতে হবে, না কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না তাকে আপনি কি নির্দেশ দিচ্ছেন, ঠিক আছে। এই যে আমি এই কালারটাও দিয়ে দিতে পারলাম। এরপর আমি যদি বলি এর যে ফন্ট কালারটা হচ্ছে ওপরের কালার, ঠিক আছে, অর্থাৎ লেখার যে কালারটা। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি আমি এটা, আর ফন্ট কালারটা আমি যদি মনে করি যে না আমি ফন্ট কালারটা এটা দিব, এটা হচ্ছে কি ব্লু, তাহলে আমি ডার্ক ব্লু দিব না, আমি ব্লু দিব। ব্লু দিলে এমন হবে এই যে। আর যদি আমি এখানে গ্রিন দিই, সরি লাইট ব্লু, তারপর আমি যদি গ্রিন দিই তাহলে গ্রিন দিলে এমন হবে, আর লাইট ব্লু দিলে এমন হবে। লাইট ব্লু দিলে একটু বেশি ভাস্ট আছে, বেশি ভাষায় দিই, বাস এই যে, ঠিক আছে। এভাবে আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখন যদি মনে করেন যে না আমি কোনো কালার দেবো না, আমার যেটা অটোমেটিক্যালি কালার ছিল ব্ল্যাক সেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার উঠিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার নো করে দিব, বাস, ঠিক আছে। এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে এখানে আপার কেস আর লোয়ার কেস যে বিষয়গুলো আছে, এখান থেকে আপনি এই যে সেন্টেন্স কেস, তো আপনি এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে আপনি এখান থেকে সেন্টেন্স কেসটা ব্যবহার করতে পারবেন, এই যে সেন্টেন্স কেস আছে। এরপর যদি লোয়ার কেস দেন তাহলে এমন হবে, এই যে প্রথম যে লেখাগুলো অক্ষরগুলো সেগুলো ছোটো হয়ে যাচ্ছে। আপার কেস মানে এই যে লেখাগুলো সব বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে ক্যাপিটালাইজ ইজ, এটা যদি দেন তাহলে এমন হবে। এরপরে যদি টুগেল কেস এমন দেন তাহলে এমন হবে। আমি সাধারণত এখানে সেন্টেন্স কেসটা বেশি ব্যবহৃত হয় অফিসে দিলাতে, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাংলাদেশের এখানে যে বিটা দেখেন এখান থেকে হচ্ছে, তো আমি এটা এভাবে দিতে চাচ্ছি না, আমি এটা দিতে চাচ্ছি এখান থেকে। সাধারণত যদি লোয়ার কেস দিই তাহলে এমন হয়, সেন্টেন্স কেস দিলে এমন হয়, আপার কেস দিলে এমন হয়। তো আমি কি দিতে পারি, সেন্টেন্স কেসটা রেখে দিই, এটা আর কি, ঠিক আছে। বাংলাদেশের এটা লাল দেখাচ্ছে, বিটা যদি আমরা বড় হতে দিই তাহলে এমন দেখাবে, ঠিক আছে। আর এই লেখাটাকে দেখেন আমাদের লেফট সাইড থেকে শুরু হয়েছে, এটা যদি আমরা সেন্টার করতে চাই তাহলে এমন দেখাবে, রাইট করতে চাইলে এমন দেখাবে, সাধারণত জাস্টিফাই করলে আবার ঘুরাই নিয়ে যাবে, ঠিক আছে। আমি লেফট করে রেখে দিই। এরপর যদি আমি একটা বোল্ড দিতে চাই তাহলে আমি বোল্ড দিতে পারবো, যে বোল্ড দিলে এমন দেখাবে, ঠিক আছে। আবার যদি বলি না বোল্ড দেবো না, আমি একটা নাম্বার দিয়ে দেবো, তাহলে এখান থেকে একটা নাম্বার দিয়ে দিলাম, এই যে বাস। এরপরে যদি আমি এই যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 বা অন্য যেগুলো, সেগুলো আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখান থেকে মূলত এইগুলো বেশি ব্যবহৃত হয়। এরপরে আমি নিচেরটা মুছে দিই, নিচেরটা মুছে দিলে আমাদের বুঝতে কাজ করতে সুবিধা হবে, ওকে। আমি যদি এখানে নাম্বারগুলো উঠাই দিই তাহলে যে 9 করে দিব, জাস্ট নাম্বারটা উঠে যাবে, ঠিক আছে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে এটা থেকে আমি কয়েকটা কপি করে নিই। কয়েকটা কপি করতে হলে আমাকে এখানে
সাধারণত কপি করতে হবে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে একটা কপি পাবো, এই যে কপি করলাম। এখন যদি পেস্ট করি তাহলে এখান থেকে যে পেস্ট চিহ্ন চলে আসছে। এখন যদি আমি এখান থেকে Ctrl+V দিতে পারি, অথবা এখান থেকে পেস্ট করলে আমার পেস্ট একটা উঠতে থাকবে, ঠিক আছে, একটা করে পেস্ট হতেই থাকবে। সো আমি এখান থেকে যদি কিবোর্ড থেকে Ctrl+V দিই, এই যে পেস্ট, ঠিক আছে, এভাবে 4টা লাইন আমি লিখে ফেললাম। এখন যদি আমি এটাকে করি, এখান থেকে এই পেজটা আমি একটু স্পেস দিলে উঠে যাবে। উঠে গেলে আমি সিলেক্ট করলাম Ctrl+A দিয়ে, মানে অল সিলেক্ট। এখান থেকে স্পেসিং লাইনটা কত আছে সেটা আমি বুঝতে পারতেছি না। সাপোজ যদি 1 দিয়ে দিই তাহলে এমন দেখায়, যদি 1.15 দিই 100 তাহলে এমন দেখাবে, ঠিক আছে। এরপরে যদি আমি 2 দিয়ে দিই তাহলে এমন দেখাবে। আবার আমি যদি মনে করি যে পুরা 0.5 দিব, তাহলে এখান থেকে আমি এটা থেকে এটা, এখান থেকে আমি ক্লিক দিলে যে 0.5, তাহলে আমার লেখাগুলো গায়ে লেগে যাবে, লেখাগুলোর মাথা কেটে যাবে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি 0.7 করে দিই তাহলে কিন্তু লেখার সৌন্দর্য নষ্ট হবে না, কাটবে না, ঠিক আছে। এই যে ব্যাস এমন করে দেওয়া যেত। এখন দেখেন লেখাগুলোর মাথা কাটে না, এখন মোটামুটি সুন্দর লাগতেছে। তো মোটামুটি অফিসিয়াল কাজে 1 এবং 1.15 এটা বেশি চলে, ঠিক আছে, আমরা এটা ব্যবহার করব। এরপর এখান থেকে আপনি এটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা শ্যাডো সেটা দিতে পারবেন, কোনো ব্যাপার না। এখান থেকে না দিতে চাইলে না দিতে পারবেন, এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে এখান থেকে আপনি যদি মনে করেন বর্ডার দিবেন, অল বর্ডার, তাহলে অল বর্ডার দিতে পারবেন। এখান থেকে অল বর্ডার দেওয়ার নিয়ম আছে, এই যে অল বর্ডার, ঠিক আছে, এভাবে দিতে পারবেন, অল বর্ডার হয়ে গেল। এখান থেকে যদি আপনি নো বর্ডার করে দেন তাহলে নো বর্ডারও করে দিতে পারবেন, নো বর্ডার আছে এখানে, নো বর্ডার, বাস। এখান থেকে যদি আপনি বটম বর্ডার দেন, মানে নিচে, এবং টপ বর্ডার দেন উপরে, তাও কিন্তু এখান থেকে সব আপনি দিতে পারেন। লেফট বর্ডার বামে, রাইট বর্ডার ডানে, এই যে ডান পাশে বর্ডার হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আপনি করতে পারবেন। আর নো বর্ডার দিলে তো উঠে যাবে, ইনসাইড বর্ডার দিলে, আউটসাইড বর্ডার দিলে বাইরে, ইনসাইড বর্ডার দিলে ভিতরে, ঠিক আছে। এখন ড্রা বর্ডার আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। ভিউ গাইডলাইন এটাও করতে পারবেন, বর্ডার অ্যান্ড শেডিং এটাও কিন্তু আপনি করতে পারবেন, যে পুরো লেখাগুলো একটা ঘরের ভিতরে আনবেন, এই যে বক্সের ভিতরে। তো বক্স যদি এখানে দেন, এই যে এরকম হবে। যদি আমি উপরের বক্সটা ফাঁকা করে রাখি তাহলে ফাঁকা, এই যে 3 পাশে বক্স, উপরে ফাঁকা। আর আমি যদি উপরের বক্সটা দিয়ে দিই তাহলে কিন্তু আমি উপরের বক্সটা দিতে পারবো, ঠিক আছে, এটা কিন্তু কোনো ব্যাপার হবে না। এই যে উপরের বক্সটা আমি দিয়ে দিলাম, বাস, এখন বক্স হয়ে গেল। অ্যান্ড বক্সটা যদি আমি মনে করি যে না, বক্সটা একটু কালার করে দিতে চাচ্ছি, বক্সটা একটু কালার করে দিতে চাইলে আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে আসলাম, এরপরে এখান থেকে একটা কালার দিলাম। সাপোজ আমি এই কালারটা পছন্দ করতেছি, সাপোজ এখন দেখেন বক্সটা কালার হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এরপরে যদি আমি মনে করি যে না, আমি বক্স দিব না, আমি এটাকে একটা করে দিব, কি বলে এটা হচ্ছে, আমি কালারও দিব, এবং আমি এখান থেকে যে বক্সগুলো একটু মোটা করে দিব, এই যে বক্সগুলো একটু মোটা হয়ে গেল। এখন যদি আমি মনে করি যে না, নো বর্ডার করে দিব বা নো বক্স করে দিব, তাহলে এখানে নান করে দিলে কোনো বক্সই থাকবে না, উঠে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা করতে পারবেন। বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে গেলে আমি যদি মনে করি যে না, এটার ভিতরে আমি একটা করব, যেটা হচ্ছে মনে করেন আপেল দেবো চতুর্পাশে, পেজটা চতুর্পাশে কিন্তু আমি একটা আপেল দিতে পারবো, ঠিক আছে। এবং আমি যদি মনে করি না, পেজের চতুর্পাশে একটা বর্ডার দিব, লেখার পাশে না, পেজের পাশে, সেটা কিন্তু আমি এই যে পেজ বর্ডার আমি আপেল দিয়ে দিলাম। আমি চাইলে অন্য কোনো গাছ দিতে পারবো, যে গাছ দিতে চাইলে গাছ দিতে পারবো, ঠিক আছে। এটা আমার পেজের সৌন্দর্য। আমি মনে করি যদি না খালি ব্র্যাকেট দিব, তাহলে আমি ব্র্যাকেটও দিতে পারবো। এই যে বক্স সিস্টেম ব্র্যাকেট আছে, বক্স সিস্টেম ব্র্যাকেট হয়ে যাবে। যদি আমি এখান থেকে একটা নান করে দিই, অ্যান্ড এখান থেকে বক্স দিয়ে দিই, আমার পেজটা ব্র্যাকেট হয়ে যাবে, ওকে। এরপরে আমি যদি মনে করি যে না, এসব কোনো কিছু থাকবে না, তাহলে কোনো কিছুই থাকবে না, পেজ বর্ডারও থাকবে না, নান করে দিলাম, বাস, ঠিক আছে। এটা আর কি, এগুলো আপনি সব এখান থেকে করতে পারবেন, কোনো ব্যাপার না। এরপরে আমি যদি বলি এখান থেকে এটা শেডিং করে দিব, তাহলে এখান থেকে এটা আমি লাইনটা শেডিং করে দিতে পারবো। এখান থেকে আসলাম, এই যে শেডিংটাকে নো কালার, আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, যেমন আমি এই কালারটা আমার ভালো লাগে, যেমন আমি এই কালারটা কালার করে দিলাম, ঠিক আছে, এই যে বাস, আমার একটা শেডিং হয়ে গেল। আবার আমি যদি মনে করি যে না, শেডিংটা উঠিয়ে দিব, সেটা আমি দিতে পারবো। এগুলো হচ্ছে আমার যে স্টাইল লেখা, সেই স্টাইলগুলো আমি এখান থেকে দিতে পারবো। এই যে এমন দিলে এমন হবে, স্টাইল চেঞ্জ হচ্ছে কিন্তু এগুলো। এখান থেকে কোনটা ধরলে কেমন হবে দেখেন, লেখাগুলো এই যে দেখা যাচ্ছে, এটা সিলেক্ট, তারপর এটা যদি আমি সবগুলো সিলেক্ট করি, তাহলে এখান থেকে স্টাইলগুলো আপনারা দেখতে পারবেন এক এক করে, দেখেন লেখাগুলো কেমন হয়ে যাচ্ছে। আমার এটা আছে সাধারণত। তো এখন যদি আমি এটা দিই তাহলে এমন দেখাবে, এটা দিলে এমন দেখাবে, এটা দিলে এমন, এটা ফন্ট স্টাইল এমন, এটা এমন, এটা এমন, সবগুলো আপনারা দিয়ে দেখবেন মোটামুটি, ঠিক আছে, এগুলো কোনটা কেমন দেখাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমি বলি কিনা না, এটা আমি দিব না, Ctrl+Z দিয়ে ব্যাকে যাবো, তাহলে ব্যাকে চলে আসলাম। এডিটিং সাধারণত আমি এগুলোর ভিতরে আমি এগুলো এরকম করলাম। এখান থেকে এডিটিং যদি আমি ফাইন ক্লিক করি, তাহলে কোনো ওয়ার্ড যদি আমি খুঁজি তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। সাধারণত এটার জন্য আমাকে বুঝতে কষ্ট হচ্ছে, তো আমি এটা উঠিয়ে দিচ্ছি। এখান থেকে যাওয়ার পরে এই যে এখান থেকে হচ্ছে আমি এখন
ক্লিয়ার করে দেবো শেডিং থেকে, এই যে কালার, নো কালার দিয়ে দেবো, বাস এখন এটা উঠে গেল। এখন আমাকে দেখুন বুঝতে সুবিধা হচ্ছে। এখন যদি আমি এখানে লিখি সেন্টার, তাহলে আমার সেন্টারটা সিলেকশন হয়ে যাবে, যতগুলো সেন্টার আছে দেখেন সবগুলো সেন্টার। আমি এখান থেকে এন্টার ক্লিক করলাম, তাহলে ফাইন্ড মানে কি, কোনো ওয়ার্ডকে যদি আমি খুঁজে বের করতে চাই সেটা কিন্তু এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। এই ফাইন্ড মানে খুঁজে বের করা। আবার আমি যদি মনে করি যে না রিপ্লেসমেন্ট করবো, তাহলে রিপ্লেসমেন্ট করতে হলে সেন্টারের ওখানে আমি কি দেবো, সেন্টারের ওখানে আমি দিলাম হচ্ছে স্টোর, STOR, স্টোর। আমি সেন্টার যেখানে ছিল, সরি সেন্টারের ওখানে আমি দেবো সাপোজ স্টোর, STOR, স্টোর। আমি স্টোর দিলাম, স্টোর দিয়ে আমি যদি রিপ্লেস করি তাহলে একটা রিপ্লেস হবে, আর যদি আমি রিপ্লেস অন করি তাহলে সবগুলো সেন্টারের ওখানে রিপ্লেস হবে, সবগুলো রিপ্লেস হয়ে গেছে, সেন্টারের ওখানে সব স্টোর হয়ে গেছে, দেখেন আপনারা এই যে। তাহলে এখান থেকে এই কাজগুলো আপনারা করতে পারবেন, এগুলো খুবই সহজ, ঠিক আছে, কোনো ব্যাপারই না। তো এখান থেকে এই কাজগুলো আপনারা করতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে ইনচার্টে আসলেন, ইনচার্টে আসার পরে যদি আপনারা মনে করেন একটা পিকচার দিবেন, তাহলে এখান থেকে একটা পিকচার আনতে পারবেন ডিভাইস থেকে। যেমন এখান থেকে কোন পিকচারটা নেবেন, আপনি এখান থেকে মনে করেন ডাউনলোডে যান, ডাউনলোডে যে ডাউনলোডের ভিতর থেকে একটা পিকচার দেন, যেমন আমি এই পিকচারটা দিলাম, বাস এই পিকচারটা চলে আসলাম। এটাকে ছোট করলাম, কিন্তু ছোট করলে দেখেন লেখার মাঝখানে কিন্তু এক পাশে যাচ্ছে না, ঠিক আছে, ঝামেলা করতেছে। তো এরকম ঝামেলা আপনাদের করতে পারলে আপনার র্যাপ টেক্সট থেকে স্কোয়ার নেবেন, অথবা পজিশন থেকে যে কোনো একটা নেবেন, নিলে এটা যে কোনো জায়গায় মুভ হবে। এখন দেখেন একে যেখানে ধরে নিয়ে যাবেন সেখানে যাবে, এখানে একটু মুভ করে দেন, এখানে একটু ছোটো করে দেন, কানে ধরে যেখানে ঘোরাবেন সেখানে ঘুরবে, ঠিক আছে। এই যে এখন যদি আপনি ওকে 2 ফিট বা 2 ফিট করে দেন, তাহলে এখান থেকে আপনি একটু ছোটো করে দিতে হবে। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এটা আপনি লক করে দিবেন, লক করার অবস্থায় এটা উঠিয়ে দিবেন, ঠিক আছে। এটা উঠিয়ে দিলে এখানে আপনি 2 দিয়ে দেবেন, বাস 2 দিয়ে দিলেন। এখানে আপনি মনে করেন এখানে 2 দিয়ে দিলেন, মানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে। এরকম যদি আপনি ওকে করে দেন, তাহলে কিন্তু ও ওখান থেকে এভাবে লক থেকে যাবে, ঠিক আছে, বাস 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে, এই যে বাস এরকম হয়ে যাবে। এটাকে যদি আপনি ছবিটাকে একটু এই যে স্কোয়ার আকার আছে, যদি মনে করেন না আমি বৃত্ত আকার রাখবো, তাহলে এরকম করে দিলেন, বাস এই যে বৃত্ত হয়ে গেল, সুন্দর হয়ে গেল। একে যদি আমি মিডলে বসাতে চান তাও কিন্তু পারবেন, ঠিক আছে। আর যদি ইয়ে করতে চান, একে আপনি লেফট সাইডে নিতে চান তাও পারবেন, রাইট সাইড নিতে চাইলে তাও পারবেন, নিচে আনতে চাইলে তাও পারবেন, ঠিক আছে। একে আপনি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন, কোনো ব্যাপার না। এরপরে যদি আপনি এই যে চতুর্পাশে একটা বর্ডার আছে লেখা, এই বর্ডারটা কালো কালার আছে, যদি মনে করেন আপনি অন্য কোনো কালার দিবেন তো অন্য কালারও দিতে পারবেন। এখান থেকে বিভিন্ন স্টাইল আপনি নিতে পারবেন, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, আপনি পারবেন এগুলো। তো আশা করি এগুলো বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবো, অন্য কোনো কালার দিতে চাইলে দিতে পারবো। আবার যদি মনে করি যে না আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না, তাহলে আমরা ব্যাকে চলে যাবো Ctrl+Z দিয়ে, সেটা কোনো ব্যাপার না। তাহলে ইনচার্ট থেকে এরকম আরও অনেক কাজ করতে পারবেন। ইনচার্ট থেকে এখানে পেজ নম্বর আপনি দিতে পারবেন, পেজের টপে নম্বর দিতে চাইলে যে কত নম্বর দিবেন, কত নম্বর পেজ, এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তাহলে ইনচার্টে মূলত এইগুলা কাজই করতে হবে। এরপর টেক্সট বক্স, মনে করেন আপনি একটা পেপার নিলেন, পেপার নিয়ে আপনি মনে করেন যে এই যে মাঝখানে একটা টেক্সট বক্স নিলেন, আপনি এখানে একটা মনে করেন যে টেক্সট বক্স নিয়ে আপনি একটা মনে করেন বিজ্ঞাপন দেবেন একটা পেপারে, তাই না। এখানে কিন্তু আপনি চাইলে হাই, হ্যাঁ, এখানে আপনি কোনো কিছু লিখতে পারবেন, হ্যাঁ, এখানে কোনো কিছু বিজ্ঞাপন আপনি দিতে পারবেন চাইলে। এই যে এটাকে আপনি মুভ করে ধরে এখানে যেখানে ইচ্ছা আপনি এটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এটাকে একটু ছোটো করতে পারবেন, এই যে এখানে আপনি চাইলে একটা বিজ্ঞাপনও দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না এখানে আপনি কোনো বিজ্ঞাপন দিবেন না, কিছু লিখবেন না, সেটা আপনার ব্যাপার, এই যে চাইলে আপনি একে ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে আপনি একে ডিলেটও করে দিতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, এখান থেকে ইনসার্ট থেকে, ঠিক আছে। এটা হচ্ছে এখানকার বিষয় ছিল। আর এরপরে হচ্ছে এখানে আরও অনেক কিছু বিষয় আছে, এখান থেকে আপনি ওয়ার্ড আর্টগুলো করতে পারবেন। কোনো লেখাকে যদি আপনি স্টাইল করতে চান, এখান থেকে আপনি এই যে ওয়ার্ড আর্ট নিলে সেখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপরে হিডার অ্যান্ড ফোল্ডার করতে পারবেন। হিডার মানে ওপরে চাইলে কিছু লিখতে পারবেন, নিচে চাইলে কিছু লিখতে পারবেন, ঠিক আছে। কোনো লেখার ভিতরে যদি আপনি লিঙ্ক করতে চান, কোনো লিঙ্ক অ্যাড করতে চান, সেটাকে আপনি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে এখানকার বিষয়, ঠিক আছে। এরপর যদি আপনি এটাকে স্ক্রিনশট নিতে চান, তাহলে আপনি এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারবেন। যদি আপনি মনে করেন যে Ctrl+N দিয়ে একটা নতুন পেজ নিলেন, নতুন পেজ নেওয়ার পরে আপনি যদি মনে করেন ইনচার্টে যাবেন, ইনচার্ট দিয়ে স্ক্রিনশট নেবেন, তো আপনি ইনচার্ট দিয়ে স্ক্রিনশট নিতে হলে আপনাকে যেটা করতে হবে স্ক্রিনশট। এখন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারবেন, যে এটা যদি আপনি স্ক্রিনশট নেন, স্ক্রিনশট চলে আসছে আপনার সামনে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন স্ক্রিনশট কীভাবে নিতে হবে। আর এখান থেকে এগুলো সব আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে যেটা একটা কলাম অথবা চার্ট এখান থেকে আপনি নিতে পারবেন, এই যে চার্টের মাধ্যমে উপস্থাপনা করতে পারবেন যে কীভাবে আপনি উপস্থাপনা করতে চাচ্ছেন। তো আমি এখন চার্ট নিতে চাচ্ছি না। এরপর হচ্ছে ডিজাইন,
ডিজাইনে গেলে আপনি কোন ডিজাইনটা এবং কোন স্টাইলটা আপনি বেশি পছন্দ করবেন সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। এই লেখাটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কোন স্টাইলটা নেবেন নেন, এখান থেকে যে স্টাইলটা আপনি পছন্দ করবেন সেটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ডিজাইনের অপশন। ডিজাইনের অপশন আমি এটা 2016 ওয়ার্ড ব্যবহার করতেছি, তার কারণে ডিজাইনের অপশন দেখাচ্ছে। বাট যারা 2010 অথবা 7 অথবা 3 তাদের কিন্তু এই যে লেআউট থেকে আছে, ডিজাইনটা নাই। ওকে, এটা আর কি। এরপরে কালার, আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে প্যারাগ্রাফ বা এরপর পেজ কালারটা আমি এটা কালার দিতে পারলাম, পেজ কালারটা দিতে পারবেন। পেজ বর্ডার, এখান থেকে বর্ডার দিতে পারবেন, বর্ডারটা আমরা একটু আগে দিয়েছি। এরপরে যদি আপনি লেআউটে আসেন, মার্জিন দিতে পারবেন। মার্জিন হচ্ছে আমাদের নর্মাল আছে, যদি হাফ আপ করে দিই তাহলে মার্জিনটা একটু আগে আসবে। এই যে নর্মাল আছে, স্ট্যান্ডার্ড, নর্মালটা দিবেন, এটা ভালো। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে। এখন ল্যান্ডস্কেপ করে দিলাম, পোর্ট্রেট মানে খারাপ পেজ আর ল্যান্ডস্কেপ মানে ওয়াইড। সাধারণত সার্টিফিকেট ফরম্যাটটা হচ্ছে ল্যান্ডস্কেপ হয়ে থাকে, আর পোর্ট্রেট হচ্ছে ওয়াল কান্ট্রিতে বেশি চলে, ঠিক আছে। এরপর হচ্ছে সাইজটা কত নেবেন, লেটার সাইজ আছে, যদি আপনি A4 সাইজ নেন তাহলে A4 সাইজ হচ্ছে এটা দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। এরপরে কতটা কলাম করবেন, কতটা র করবেন, 1 কলামে কনভার্ট আছে। যদি আপনি 2 কলাম করতে চান তাহলে এই যে আমাদের পেপার কলাম করতে হলে আমরা সাধারণত এখান থেকে কলাম করতে পারি। তো এখান থেকে যাওয়ার পরে আপনি মোর কলামে যাওয়ার পরে আপনি এখানে 7টা কলামও নিতে পারবেন। চাইলে যদি 7 কলাম নেন তাহলে কিন্তু এটা 7 কলামে কনভার্ট করতে পারবেন। এই যে এখানে কিন্তু এখন আপনি আরো অনেক কিছু লিখতে পারবেন, এন্টার দিলে আপনি অপর কলামে চলে যেতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি অন্য কলামে চলে আসবেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এইভাবে কলামে যাওয়া যাচ্ছে না, এরকম এন্টার চেপে চেপে তাহলে ঝামেলা, তো সেক্ষেত্রে এখানে কলাম ব্রেক নামে একটা অপশন পাবেন। কলাম ব্রেক নামে অপশন পেলে আপনি পেজ বা কলাম ব্রেক এখানে ক্লিক দিলে আপনি পেজ ব্রেকে চলে গেলেন। যদি কলাম ব্রেকে ক্লিক দেন, এই যে পেজ ব্রেকে গেলেন, আপনি Ctrl+Z দিলেন, আনডু হয়ে গেল। এখন যদি আপনি কলাম ব্রেকে যান তাহলে অন্য কলামে চলে যাবেন, এই যে 4 নম্বর কলামে, ঠিক আছে। আবার যদি কলাম ব্রেক দেন তাহলে আবার 5 নম্বর কলামে চলে যাবেন, ঠিক আছে। আর পেজ ব্রেক দিলে আপনি অন্য পেজে চলে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে পারছেন, এই যে Ctrl+Z দিলাম, কারণ পেজ আমার দরকার নাই। আর সবগুলো লেখাকে যদি আপনি একটা কলামে কনভার্ট করতে চান, 1 কলাম বা 1 কলাম হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে রেফারেন্স সাধারণত এখান থেকে রেফারেন্সের কাজটা অফিসে চালাতে খুবই কমই লাগে। তারপরে আপনারা এখান থেকে দেখবেন যে কাজগুলো আপনাদের দরকার হবে, অ্যাড টেক্সট যোগ করা লাগলে অ্যাড টেক্সট যোগ করবেন, কোনো স্টাইল চেঞ্জ করা লাগলে স্টাইল চেঞ্জ করবেন। এগুলো একটু কম ব্যবহৃত হয় সাধারণত। মেইলিং থেকে আপনি ইনভেলপ মানে খাম সাইজ করতে পারবেন এটা। তারপরে লেবেল করতে পারবেন। খাম মানে যে চিঠির খামের মতো, এই যে এখানে যদি আমি ওকে করি তাহলে চিঠির খামের মতো একটা ফরম্যাট চলে আসবে। তো আমি এখন নিতে চাচ্ছি না, তার কারণে দিচ্ছি না। এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন, এখান থেকে ইনভেলপ, তারপরে ইমেল, মেসেজ, তারপর লেটার, এগুলো এখান থেকে দিতে পারবেন। রিভিউ থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ওয়ার্ডটা ভুল আছে, স্পেলিং এন্ড গ্রামার চেক করে। তারপর ওয়ার্ড কাউন্ট, কতটা ওয়ার্ড আছে, কতটা সেন্টেন্স আছে, কতটা লাইন আছে, এখান থেকে সব কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকটা এগুলো আপনি নিজে সিলেকশন করে চেক করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ভিউ থেকে আপনি জুম করতে পারবেন। এখানে যে রুলার বারটা আছে, রুলার বারটা আপনি চাইলে উঠিয়ে দিতে পারবেন, চাইলে নিতে পারবেন। গাইডেন্স দিলে এরকম ঘর আসবে, উঠে দিলে আসবে। নেভিগেশন প্যানেল দিলে এখানে একটা নেভিগেশন প্যানেল চলে আসবে, এই যে আমার দরকার নাই। এরপর হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে এরকম, যদি চেঞ্জ করতে চান তাহলে অন্যভাবে চলে যাবে। এরপরে হচ্ছে এখান থেকে আউটলাইন কেমন দেখাবে, ওয়ান পেজ হচ্ছে এমন দেখাবে, মাল্টিপল পেজ দিলে একটু ডাবল পেজ আকারে দেখাবে। এরকম প্রত্যেকটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। জুম সাধারণত 100% আছে, আমি 200% করে দিই তাহলে এমন দেখাবে। বাস, সাধারণত আমাদের 100%ই ভালো ছিল স্ট্যান্ডার্ড, সেটা এখান থেকে। এরপরে অ্যাড ইন, এটা তেমন কাজ নেই, এটা তেমন কাজ করা লাগে না। তো সাধারণত আমাদের ফাইনালি যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে এসে আমরা এটা সেভ করবো। এই যে সেভে ক্লিক দিলাম, সেভে ক্লিক দিলে এটা সাধারণত এই যে আমরা এখানে সেভ করে রাখছি, এখানে সেভ হয়ে গেছে। এখন যদি বলি যে না আমরা এটা আরেকটা নামে সেভ করবো, তাহলে এখান থেকে আসার পরে সেভ অ্যাজ দিলে আমি মনে করেন যে এটাকে সেভ অ্যাজ দিস পিসি, আমি দিস পিসি ক্লিক করলাম। ক্লিক করার পরে অথবা অ্যাড এ প্লেস, আমি অন্যটা প্লেসে ক্লিক করবো। অন ড্রাইভ ক্লিক করলাম। তারপরে আমি যদি মনে করি এখানে একটা নাম দিব, সেটা দিতে পারবো। আবার যদি মনে করি ওয়ান ড্রাইভ ফর ব্রাউজার রাখতে পারবো। আমার যেটা ইচ্ছা আমি সেটা করতে পারবো। এখান থেকে আমি সেভ করে রাখতে পারবো। কি নাম দিব, মনে করেন আমি দিলাম রফিক খান। এখানে রফিক খান দিলাম, ওয়ার্ড ডকুমেন্ট রাখলাম। আবার আমি যদি পিডিএফ নামে সেভ করতে চাই, এটা কিন্তু পিডিএফ নামে সেভ হয়ে যাবে। কোথায় সেভ করবো, আমি সাধারণত ডেস্কটপে সেভ করবো না, আমি সাধারণত ডকুমেন্টস সেভ করলাম। সাপোজ এই যে ডকুমেন্টস। আবার আপনি যদি মনে করেন যে না এখানে সেভ করবো না, এই যে আমার এখানটা কিন্তু
নেটে চলে আসে। এই যে আমি পিডিএফ নামে সেভ করছি, তার কারণে যে রফিক খান নামে নেটে চলে আসে। এটা কিন্তু এখন ইমেজ হয়ে গেছে, এটা কিন্তু আপনি ভাঙতে পারবেন না, করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না, ঠিক আছে। এই যে এটা এখন যদি আরেকটা নামে সেভ করতে চাই তাহলে আর কিন্তু সেভ করলেও ওই যে রফিক খান অথবা ডকুমেন্ট নামে সেভ হয়ে যাবে। তো আমি সেভ অ্যাজ দিলে এখানে যাওয়ার পর আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই করতে পারবো, ডিতে যদি সেভ করতে চাই তো আমি ডিতে সেভ করতে পারবো। এখানে দিলাম রফিক খান 1, রফিক খান 1 নামে কিন্তু আমি সেভ করতে চাইলে ডিতে সেভ করতে পারবো এটা। এবং ওয়ার্ড ডকুমেন্ট নামে সেভ করতে চাইলে ওয়ার্ড ডকুমেন্ট নামে সেভ করতে পারবো। এটাকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে দেখতে পারি যে ডিতে আমি কোথায় সেভ করেছি, রফিক খান নামে, ঠিক আছে। ডিতে আসলাম, আসার পরে এখানে আমি চেক করতে পারি রফিক খান 1 নামে কোথায় সেভ করেছি, ঠিক আছে। এই যে একটু নিচে গেলে এটা খুঁজতে আমার অনেক সময় লেগে যাবে। সাধারণত আমি যদি না খুঁজে পাই তাহলে আমার অনেক সময় লেগে গেলে আমি এখানে সার্চ করে নিতে পারি। রফিক খান আমি সার্চ করলাম, আমার এখানে কয় আছে, এই যে আমার আউট ফাইল নামে সেভ হয়ে গেছে এটা। আমি যদি এটা এখন ওপেন করি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি এই যে ওপেন হয়ে গেল, দেখেন আপনারা, এই যে ব্যাস, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কি করে সেভ করতে হবে, কি করতে হবে। এরপরে আমরা যদি এটাকে একটা প্রিন্ট করতে চাই, ফাইনালি যদি একটা প্রিন্ট করে দেখতে চাই, এখানে প্রিন্টে আসলাম, প্রিন্টে আসার পরে এখান থেকে আমি প্রিন্টারটা সিলেক্ট করে দেবো। এখানে প্রিন্টটা সিলেক্ট হবে কত পেজ, 1 পেজ, যদি আমি 2 পেজ করতে চাই 2 পেজ লিখে দেবো, অথবা এখান থেকে দিব। এরপরে আমি প্রিন্ট ওয়াল পেজ দিতে পারি। এরপরে হচ্ছে আমি 1 2 3 এটা রেখে দিতে পারি, সাধারণত এটা আমার দরকার। এরপরে হচ্ছে আমি এখানে A4 সাইজ দিতে পারি, লেটার সাইজ, নাম্বার সাইজ দিতে পারি, পোর্ট্রেট দিতে পারি, কারণ পোর্ট্রেট খাড়া। আর যদি আমি ল্যান্ডস্কেপ দিই তাহলে আমার ল্যান্ডস্কেপটা হচ্ছে হোয়াইট আকারে হয়ে যাবে। এরপর হচ্ছে 1 শিট, ওকে। এরপর মার্জিনটা আমি দিতে পারি, মার্জিনটা নর্মাল দিতে পারি, অথবা এটা দিতে পারি, এটা দিলে একটু গায়ে গায়ে লেগে যাবে। আর নর্মাল দিলে সাধারণত অফিস আদালতে নর্মালটা বেশি ব্যবহৃত হয়, স্ট্যান্ডার্ড। তো এটা আমি করতে পারি। এটা করার পরে জাস্ট আমি এখানে প্রিন্টে ক্লিক দিলে প্রিন্ট হয়ে যাবে, যদি আমার প্রিন্টারটা ওকে থাকে, ঠিক আছে। আর ওকে না থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে পারছেন আপনি। তো যাই হোক, এই ছিল আমাদের ক্লাস। যারা বেসিক একেবারে নতুন স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের সাথে ভালো থাকবেন। আর নতুন নতুন কি ভিডিও দেখতে চান আমাদেরকে একটু নোট করবেন। আল্লাহ হাফেজ।